আমি সাধারণত এভাবে কথা বলি না কোনো রাষ্ট্রনেতাকে নিয়ে, কারণ রাষ্ট্রনেতা আলটিমেটলি একটা রাষ্ট্রের দায়িত্বে থাকে, কিন্তু এই রাষ্ট্রনেতা যে রাষ্ট্রনেতাকে নিয়ে আমি এখন কথা বলবো সে তো রাষ্ট্রনেতা হওয়ারই যোগ্য নয়। এ হয়তো ক্রিকেট খেলতে পারে, এ হয়তো বই লিখতে পারবে, এ হয়তো অঙ্ক কষতে পারবে, এ হয়তো রান্না করতে পারবে, এ হয়তো কুটনো করতে পারবে, এ হয়তো ছাদে অ্যাসবেস্টাস লাগাতে পারবে, কিন্তু এ দেশ চালানোর যোগ্য নয়। মোহাম্মদ ইউনূসের কথা বলছি। মোহাম্মদ ইউনূস, আমার কাছে সূত্রের যা খবর, মোহাম্মদ ইউনূস ক্রিসমাসটাকেই বাংলাদেশে নিজের শেষ ক্রিসমাস হিসাবে পালন করছেন। কারণ মোহাম্মদ ইউনূস নিজে বুঝে গেছেন অসভ্যতার একটা লিমিট আছে, এই সমস্ত লিমিট মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ অতিক্রম করে গেছে, অতিক্রম করে গেছে। একদম মুক্তিযোদ্ধাকে গলায় মালা পরানোর জায়গায় গলায় জুতোর মালা পরিয়ে তাকে প্যারেড করানো হচ্ছে। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম 1971 সালে, এই বাংলাদেশকে ইন্দিরা গান্ধী দেখতে চেয়েছিল, এই বাংলাদেশকে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশা দেখতে চেয়েছিল, এই বাংলাদেশকে ভারতীয় সেনা দেখতে চেয়েছিল, মুজিবুর রহমান দেখতে চেয়েছিল। এই বাংলাদেশ থাকতে পারে না, এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে। কি হয়েছে যার জন্য আজকে আমি এত রেগে আছি, এত ক্ষুব্ধ? দেখুন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন আপনার এই এলাকা থেকে চলে যাবেন। এমন এক দেশ যে দেশে জাতির পিতা মুজিবুর রহমানের গলায় জুতোর মালা পরানো হয়, এমন এক দেশ যে দেশে যারা দেশটাকে স্বাধীন করলো তাদের গলায় জুতোর মালা পরানো হয়। আমি স্তম্ভিত। আমি আব্দুল হাই কানু তার এই অপমান দেখে স্তম্ভিত শুধু নই, আমি ক্ষুব্ধ। 140 কোটি মানুষ ক্ষুব্ধ, এবং সে কারণে ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার আমি আব্দুল হাই কানু, আমি জানি তার নিরাপত্তার যথেষ্ট কারণ রয়েছে, তাকে আজও দুপুরবেলা মারধর করা হয়েছে, তাকে যে অ্যাপিল সেই অ্যাপিল করতে দেওয়া হয়নি ফেনী আদালতে, কিন্তু তারপরেও আমি হাত জোর করেছিলাম তার কাছে যে একটু বসুন, সারা পৃথিবীর মানুষকে জানান, আমেরিকাকে জানান, ডোনাল্ড ট্রাম্পকে জানান, 140 কোটি মানুষকে জানান ভারতবর্ষের, নরেন্দ্র মোদী দেখুক, ডোনাল্ড ট্রাম্প দেখুক। এবং সে কারণে এই মুহূর্তে ভারতীয় টেলিভিশন শুধু নয়, বিশ্ব টেলিভিশনে প্রথমবার আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা, যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি হাত জোর করে, 71 সালে আপনারা দেশটাকে স্বাধীন করেছিলেন, ভারতীয় সেনা আপনাদের সহযোগী ছিল, হাত জোর করে বলছি আমরা ক্ষমা প্রার্থী। এই রকম অবস্থা আপনাদের হচ্ছে, তার জন্য হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ সেই সময় উপহার দিতে পারতাম, কিন্তু তারপর আমরা ভেবেছিলাম বাংলাদেশ নিজের পায়ে এগোবে, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবো আমরা বিশ্বাস করুন ভাবিনি। আমরা ক্ষমা প্রার্থী। কানু সাহেব কি বলবেন আজ? হ্যালো হ্যালো, বলুন কানু সাহেব, ময়ূক বলছি, শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। সারা ভারতবর্ষের জনগণকে স্বাধীনতা সংগ্রামে সার্বিক সহযোগিতা করার জন্য আমি আজকে আমার এই মর্মান্তিক এই দুর্ঘটনা, অমানবিক অত্যাচারের সময় আমি সারা ভারতবাসীর জনগণের কাছে আমরা কৃতজ্ঞ, মুক্তিযোদ্ধারা এবং 1 কোটির ঊর্ধ্বে শরণার্থী কে খাওয়ানো পড়ানোর দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী যে দায়িত্ব নিয়েছিলেন ভারত সরকার এবং ভারতের জনগণ, ওনাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কৃতজ্ঞ। এবং মৃত্যুর আগ পর্যন্ত
লাল সবুজের বাংলাদেশ জন্য যুদ্ধ করেছিলাম, যার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে গেছি, সেই কথা এখন বলা যায় না কেন? আমি হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা সাহেব, নির্যাতিত মানুষের নেতা মাওলানা ভাসানী সাহেব, হাজি দানেশ, ওনারাও বাংলার এই পাঞ্জাবি পাঠানিদের বিমতাসুলভ অত্যাচারের এবং আমাদের প্রতি, বাঙালিদের প্রতি তাদের নিপীড়নের বিরোধিতা করেছিলেন, বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিলেন। এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী, তো ভুলে যাচ্ছে কানু সাহেব। ওনারা পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। বাস্তবায়ন করেছে আমার জিনার নির্দেশে 7 মার্চে জিনার নির্দেশে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি অন্য কারো নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি না। কিন্তু দুঃখের বিষয় কানু সাহেব, মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবুর রহমানের স্মৃতি নষ্ট করে দেওয়া হচ্ছে এই বাংলাদেশে। এই বাংলাদেশ তো ভারত দেখতে চায়নি, এই বাংলাদেশ তো আপনারা দেখতে চাননি। আমার সেই প্রাণপ্রিয় নেতা, জাতির জনক, বাংলাদেশের 7.5 কোটি মানুষকে এক করে ভারতবর্ষের জনগণের সাপোর্ট নিয়ে, আমার ভারতবর্ষের সেনাবাহিনীর মিত্র বাহিনীর সাপোর্ট নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ভারত বাহিনী ট্রেনিং করাইয়া বাংলাদেশকে মুক্ত করার জন্য যে কাজটা করেছেন, যে সহযোগিতা করেছেন, এখনো আবারও আমি এখন ভারতের 100 বা 150 কোটি মানুষের কাছে বাঙালি জাতির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু কানু সাহেব, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভারতীয়দের কাছে, আপনাকে তো ভারতের দালাল বলা হবে। ওয়ার্ল্ড টেলিভিশনে যখন আমেরিকা, ইসরায়েল, প্যালেস্টাইন, ভারত সবাই দেখছে অসভ্য মোহাম্মদ ইউনূসের অসভ্যতা আমি দেখছি। আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই, আমাকে মাটিতে শোয়াইয়া জামাতে ইসলামের মৌলবাদীদের দোসর জামাত শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে এবং আমারে লাথি মারে আর বলে, মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। আমার কি অপরাধ? আমি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করার কারণে অপরাধ? ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের জনগণ এবং ভারতের বুদ্ধিজীবী, ভারতের সাংবাদিক জগতে সবাই এই মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে। আপনি কি ভয় পেয়ে গেছেন? আব্দুল হাই কানু কি ভয় পেয়ে গেল? অজ্ঞাত, আমরা শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি। একটি অজ্ঞাত পরিচয় জায়গা থেকে এই মুহূর্তে আব্দুল হাই কানি, রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ এই মুহূর্তে রয়েছেন। আব্দুল হাই কানুকে আমরা আপনার কাছে আসছি। আপনি কি ভয় পেয়েছেন? গোটা বিশ্বের মানুষ জানতে চায়, এভাবে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হলো, অপমান করা হলো। কানু সাহেব, আপনি কি ভয় পেয়েছেন? বলুন, শুনতে পাচ্ছি আমরা। শোনেন, আমি আপনাকে বলি, আমি কিভাবে বাঁচছি সেটা, আর আমার উপরে যে কিল ঘুষি লাথি দিয়েছে সেটা বর্ণনা করার ভাষা আমার নাই। আমি সারা দুনিয়ায় সভ্য জাতির কাছে এবং মুক্তিকামী মানুষের কাছে এবং সারা দুনিয়ায় সাংবাদিক জগতের যারা সত্য কথা তুলে ধরে ওনাদেরকে সেলিউট করি, ওনাদেরকে বলি আমার মতো একজন মুক্তিযোদ্ধারে এভাবে অত্যাচার করা হইলো কিভাবে, কেন করলো, কেন করছে
আমি একজন মুক্তিযোদ্ধা, সেই জন্য করছে। না শুধু তাই নয়, আব্দুল হাই সাহেব, আমি আজ ঠিক করেছি সেই সমস্ত বামপন্থীরা যারা মুক্তমনা নিজেদের বলে, যারা বলে যে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে, আমি তাদের মুখোশ খুলবো বলে আজকে আপনাকে বসিয়েছি। আজকে আমেরিকা দেখুক, আমেরিকা কতদিন চুপ করে থাকবে? ভারতের সেই সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, মিনমিনে মিডিয়া দেখুক একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে জুতোর মালা পরানো হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখতে চায়। আমি শুধু একটাই আশঙ্কা করছি, আপনি কি ভয় পেয়ে গেলেন? আপনি কি হতোদ্যম হয়ে পড়লেন? প্লিজ প্লিজ হবেন না, প্লিজ হবেন না। আপনারা যদি এভাবে হারিয়ে যান, চলে যান, বড় বিপদ সামনে, বড় বিপদ সামনে গোটা উপমহাদেশের জন্য। আমি দাদা একটা কথা আপনাকে বিনয়ের সহিত বলতে চাই। এখন এই সরকারের সময় যে অত্যাচার নির্যাতন জামাত মৌলবাদীরা করছে, আমার মনে হয়, আমার টর্চার করার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমি কি আমার সৃষ্টি করা জিনার নির্দেশে মুক্তিযুদ্ধে গেছিলাম? সে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা, যে মিত্রবাহিনীর সহযোগিতা মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসনামলে আছি? আমি এই উত্তর আপনার কাছে চাই। আমি তো বিশ্বাস করুন, আমি তো সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ 7% জিডিপিতে 7% এগিয়ে যাচ্ছে, যে বাংলাদেশ সারা এশিয়া নয় সারা পৃথিবীর বস্ত্র শিল্পের হাব হয়ে যাচ্ছে, যে বাংলাদেশে সিনেমা হচ্ছে, গল্প হচ্ছে, গান হচ্ছে, সেই বাংলাদেশ আমি ভেবেছিলাম দেখছি। এই বাংলাদেশ তো আমি দেখিনি, এই বাংলাদেশ তো আর নেই, বাংলাদেশ আর থাকবে না, পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এটা আমার মনে হচ্ছে, শুধু নয় গোটা পৃথিবীর বহু শান্তিকামী মানুষের মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? এখন আমাকে এই মালাউন শব্দটার উত্তর আমি জীবনেও জানতাম না। মানে কি? আমি গোটা বিশ্বের সামনে পর্দাফাশ করবার জন্য মালাউন মানে কি? আমার এক বন্ধুরে জিজ্ঞাসা করলাম, হিন্দু আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, এখানে কোনো জাতিভেদ নাই, মানবতার যারা মানবতারে সম্মান করে সেইখানে জাতিভেদ নাই। আমি আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম, ভাই আগে বলতো বেড়া, এখন আমারে মায়ের সময় বলল তোরা ভারতের মালবানের নাই। ভিডিও শুনতে পাচ্ছি। অদ্ভুত কথা বলছেন আব্দুল সাহেব, অদ্ভুত কথা বলছেন। মালাউনের দালাল, ভারতের দালাল নাকি তাকে বলা হচ্ছে। মালাউন মানে তাদের ভাষায় নাকি হিন্দু। বলুন, আপনি বলছিলেন কিছু, শুনছি। হ্যাঁ, এখন আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম যে মালাউন শব্দের কি, এটা কি অর্থ কি? আমি তোমারে শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি আমারে করো। এই কথা উত্তর আমি তোমারে এক সময় দিব। তা আমি আপনার কাছেও জানতে চাই, আমার 75 বছর বয়সে 76 বছর বয়স চলে, এই মালাউন শব্দের অর্থটা কি? আমারে যখন লাথি মারে, ঘুষে মারে, আমার মাথায় যখন ঘুষা দেয়, তখন বলে মালাউনের দালাল। দালাল আমি তো কারো দালাল নয়। আমি ভারতবাসীদের সম্মান করি, ওনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা করছে, মিত্র বাহিনীর হাজার হাজার সৈনিকের রক্ত দিছে। এবং আমি আজকে আপনারা বলবো যে স্বাধীনতার সপক্ষে শক্তি যারা আছে তারা বাংলাদেশে শান্তিতে নাই। আপনার ক্যামেরাটা যদি একটু পেছনে করেন, আমি জানি আপনি শুধুমাত্র আমার অনুরোধে এভাবে বসছেন, একটু যদি ক্যামেরাটা পেছনে করেন। আপনি যা বলছিলেন রক্ত গরম হয়ে যাচ্ছিল। মুক্তিযোদ্ধারা এই যে স্পিরিটটা, আপনার কি মনে হয় মুক্তিযোদ্ধাদের এই যে কষ যাকে আপনারা বলেন, এই যে তেজ, এই তেজটাকেই ভয় করছে এই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস জানে ও পাকিস্তান বানাতে পারবে না, কারণ আপনারা যারা বৃদ্ধ, আপনারা যারা 71-এ যুদ্ধ করেছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনাদের প্রাণের বাংলাদেশকে বাঁচাবেন, ভয়টা সেখানেই। সেজন্যই আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস। কি মনে করেন আপনি আব্দুল ভাই?
বলুন। একটা কথা দাদা, মাননীয় সাংবাদিক মহোদয়, বলি, যারা বঙ্গবন্ধুর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার আদর্শ বুকে ধারণ করে, তাদের ধমক দিয়ে, পা দিয়ে পাড়াইয়ে তাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে এবং নিষিদ্ধ করল। বলে কেউ বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, যুবলীগ নিষিদ্ধ করা হোক, অন্য লীগকে নিষিদ্ধ করা হোক। আরে তুমি কাগজে প্যাসপোর্ট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। क्या बात, क्या बात। মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙলে, মুজিবুর রহমানের মূর্তিতে জুতোর মালা পরালেও আপনার মন থেকে মুজিবুর রহমানকে মুছে দিতে পারবে না। এটা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কথা বলে। আপনাকে শুনছে বহু মুক্তিযোদ্ধা পরিবার। আমি বিশ্বাস করি ময়ূক, যে অনেক মুক্তিযোদ্ধা আপনার কথায় রক্ত গরম হয়ে যাচ্ছে, তাদের চোখ দিয়ে জল পড়ছে। আব্দুল সাহেব, আজ আপনি একটা নতুন বিপ্লবের জন্ম দিচ্ছেন। একটু ক্যামেরাটা আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে। একটু যদি ক্যামেরাটা পিছিয়ে নিতে বলেন, একটু ক্যামেরাটা পিছিয়ে নিন। হ্যাঁ, একদম ঠিক আছে। আমি বলছি এই মুহূর্তে গোটা বিশ্বের মুক্তিযোদ্ধাদের আপনার কি ভাষণ দেওয়ার আছে, কি বার্তা দেওয়ার আছে? গোটা বিশ্বের মুক্তিযোদ্ধা এবং তার পরিবার দেখছে। আমি সারা দুনিয়ায় বলুন, সভ্য জগতের কাছে, সারা দুনিয়ার 700 বা 800 কোটি এই মানব জাতির কাছে একজন মুক্তি সংগ্রামীকে এইভাবে গুছেছে এইভাবে আমি এটা মেনে নিতে পারছি না। আমি মনে করি, আমার মন চাইছে আমি আত্মহত্যা করি। আর আমার যেসব গালিগুলা দেওয়া হয়েছে, আমি তো মালায়নদের দালাল না। যাদের মালায়ন বলছে তাদের সম্বন্ধে এটার ব্যাখ্যাও তো আমি জানি না। আমি বঙ্গবন্ধু গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শে। কিসের গণতন্ত্র আব্দুল সাহেব? আপনার স্বপ্নের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। মুজিবুর রহমানের আর কোনো অস্তিত্ব নেই। মুজিবুর রহমানের স্মৃতি নতুন বাংলাদেশ মুছে দিয়েছে। কোথার গণতন্ত্র, কোথার সমাজতন্ত্র? আপনারে আমিও বলতে চাই, আমিও শুনতে চাই, বলুন। আমি বলতে চাই, আপনি যত প্যাসপোর্ট দিয়ে যত নিষিদ্ধ করবেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, ততই তাদের হৃদয় এই কম্পন না আসি, হৃদয় জোর আসবে। আপনি লাঠি দিয়া এবং মিথ্যা মামলা দিয়া হয়রানি করি এবং রাত্রে এই মৌলবাদীরা জবাই করিয়া মানুষের বাড়িঘর ভাঙচুর করে, চাঁদাবাজি করে, এবং আপনি কোন পুলিশের কাছে, পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, পুলিশের তারা ধমকায়, পুলিশ চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা আনার জন্য। পুলিশকে কি বলে? ওই আওয়ামী লীগের দালাল, বিজিবির বলে আওয়ামী লীগের দালাল, র্যাবের বলে আওয়ামী লীগের দালাল, এবং আমাদের দেশরক্ষা বাহিনী নিয়েও তারা কিছু খারাপ মন্তব্য করে। সে মন্তব্য থেকে বিরত হওয়ার জন্য আমি বর্তমান সরকারকে বলি, আপনারা মুক্তিযোদ্ধার গায়ে হাত দিয়েন না। মুক্তিযোদ্ধার গায়ে হাত দিলে নেলসন ম্যান্ডেলা, উনি 27 বছর জেল গেছে, বঙ্গবন্ধু 14 বছর জেল গেছে। আমাকে যদি মৃত্যু পর্যন্ত জেল খাটান, আমি কিন্তু বঙ্গবন্ধু এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা থেকে ইঞ্চিও ইনশাল্লাহ আপনারা লড়াইতে পারবেন না। তবে দাদা বলি, আমি এখন কোন দেশে আছি? পাকিস্তানের বর্বর বাহিনীরা কি আমার শাসন করে? তাদের দেশে আসি। আপনাদের জুতোর মালাটা কে পড়ালো? খানসেনা পড়ালো? আমার তো দেখে মনে হচ্ছে 71-এর খানসেনা ছাড়া কেউ মুক্তিযোদ্ধাদের এভাবে জুতোর মালা পরাবে না। এরা কি রাজাকার? এরাই কি খানসেনা?
পরীক্ষিত সৈনিকেরা মাথা নোয়ায় না, কোনদিন না, এটা হতে পারে না। এবং ভারতবর্ষ যে আমাদের সহযোগিতা করছে, সেই সহযোগিতা যারা স্বীকার করে না, তারা জ্ঞান পাবি, তারা জ্ঞান পাবি, তারা জ্ঞান পাবি। এ মৌলবাদী জঙ্গিরা এবং ছাত্র শিবিরের ক্যাডারেরা তারা লেবাজে স্বাধীনতার পতাকা বান্ধে মাথায়, কলমে কিন্তু আমাদেরকে জবাই করার জন্য চুরি রাখে। কিন্তু আব্দুল সাহেব, আজ যদি আপনাকে তারা মেরে ফেলে, আজ যদি আপনাকে তারা টুকরো টুকরো করে ফেলে, আজ যদি মোহাম্মদ ইউনূস নির্দেশ দেয় আপনাদেরকে এভাবে খুন করে সরিয়ে দেওয়ার জন্য, তখন ভয় লাগছে? আপনি বলছেন খুন হয়ে গেলে তখন কি করবেন? আমি খুন হইলাম, আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার নাতিন আছে, মুক্তিযোদ্ধারা কিন্তু এখন আর একজন নাই। মানে আপনি বলছেন মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধাই হয়, আর রাজাকারের বাচ্চারা রাজাকারই হয়? মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধাই হয়, আর রাজাকারের বাচ্চা রাজাকারই হয়? রাজাকারের বাচ্চা তো রাজাকারে, তারা তো দেশ বিরোধী। এই যে আজকে বলে বাংলাদেশ জামায়াতে ইসলাম, এটা বোকাস। ক্যামেরাটা আরেকটু পেছনে একটু যদি করেন, আরেকবার, আপনার মুখটা অর্ধেক আবার দেখা যাচ্ছে। দ্রুতভাবে নিবন্ধন দিয়ে দিল। তারা কি কলমে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম কোনোদিন বলছিল? এবং সারা বাঙালি জাতির কাছে তারা দুহাত দূর করি কোনো, তারা যে স্বাধীনতা সংগ্রামে আমার মা বোনদের উপরে ইজ্জত নষ্ট করা। একটু পিছিয়ে ক্যামেরাটা একটু পিছিয়ে করুন, আপনি একটু পিছিয়ে বসুন, সারা পৃথিবীকে দেখতে দিন। আব্দুল হাই করিম রিপাবলিক বাংলায় প্রথমবার, আব্দুল হাই করিম এই মুহূর্তে ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার। একটু পিছিয়ে বসুন, আমার শেষ প্রশ্ন আপনাকে, একটু পিছিয়ে বসুন। ব্যাস, আপনার চোখটা দেখা যাচ্ছিল না, আপনার চোখে এখন আগুন দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনার চোখে জলও দেখতে পাচ্ছি। আপনি কি কাঁদছেন? আপনি কি ভেঙে পড়েছেন? প্লিজ ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি আপনার সাথে। আমার এখন আমি জ্ঞান বুদ্ধি হারা, আমি যে কোনো সময় হয়তো খুনিদের হাতে, মৌলবাদীদের হাতে আমাকে জীবন দিতে হবে, নয় আমার ছেলেরে দিতে হবে, নয় আমার মেয়ে নাতিপুতিদের দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই অবস্থায় আছে যাদের কোনো জান মালের কোনো নিশ্চয়তা নাই, এবং স্বাধীনতার সপক্ষের লোকদেরকে, মুক্তিযোদ্ধাদের বলে তোরা মালায়নের দালাল, এবং এই আপনার কি বলে আরেকটা শব্দ, এগুলো জীবনে আমার ইন্ডিয়া নিশ্চয়ই বলে দালাল। এটা বড় দুঃখ ভাই, ভারতবাসী তো রক্ত দিয়ে আমাদের সাহায্য করছে, এটা তো ভারতবাসীর কৃতজ্ঞতা পূরণ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমি চাই আপনাদের কাছে ন্যায় বিচার। আজ থেকে কিন্তু আমি আর বাঁচবো কিনা, আবার আপনার সাথে কথা আমি বলতে পারবো কিনা, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। না, সন্দেহ নেই। মুক্তিযোদ্ধারা সারা পৃথিবীর, আমি আবার ওপেনলি ঘোষণা করছি, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি বলে দিন সারা পৃথিবীর মুক্তিযোদ্ধাদের। আপনি খবর পাবেন যে হয়তো ছুরি ওই দিন আমার গলায় এভাবে বসাইছিল। না, এরকম যেন না হয়। এই মালাউনের দালালের জবাই করে দেয়। আপনি সারা পৃথিবীতে যারা মুক্তিযোদ্ধা ভাইরা রয়েছে আপনার ৭১-এর, আপনার চোখে আগুন দেখতে পাচ্ছি আমি, এই আগুন জ্বলতে থাকবে। কথা দিন আপনি আমার থেকে অনেক বড়, আমার দাদার বয়সী, আমার দাদা সাহেবের বয়সী, আমার দাদু একসময় ঢাকাতে ছিল, ৪৬-এ চলে এসেছে, আপনারা লড়াইটা দিয়েছেন। কথা দিন দাদু হিসেবে, ঠাকুরদা বয়সী একজন মানুষ হিসেবে কথা দিন এই আগুনটাকে জ্বালিয়ে রাখবেন, এবং সারা পৃথিবীর যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আজ আপনার অন্তত একটি আহ্বান সারা পৃথিবীর মানুষকে বলুন। এখন আমার এই
এই আমার উপরে অমানসিক অত্যাচারের পরে, আমার গলায় ছুরি এইভাবে বসে দিবার পরে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এক হয়েছে এবং একতা দেখা যাচ্ছে এবং তারা ঝাঁপাই পড়ছে যে আমার ভাইয়ের গলায় জুতার মালা, আমার গলায় জুতার মালা দেওয়া অর্থ 2,50,000 10 জন ভাতাভোগী এবং আপনার কি বলে মায়েদের সাথে মেয়েদের সাথেও তো রাজাকার বাহিনী খান সেনারা ভয়ঙ্কর অত্যাচার করেছিল। সেই মায়েদের সন্তানরা মেয়েদের সন্তানরা সব ভুলে গেল পাকিস্তান কি করেছিল। এবং সকল মুক্তিযোদ্ধারা সারা বাংলাদেশে আমি বলবো যারা তাদের সন্তানদেরকে মানসিকভাবে যাতে প্রস্তুত করে যে আমাদের উপর বোধহয় আরেকটা বিপদ আসন্ন বলে আমার সন্দেহ হচ্ছে, আমাদের হয়তো মেরে ফেলতে পারে। পাকিস্তানি বর্বর বাহিনীর দোসরেরা এখনো বাংলাদেশে এই যে জাতীয় পতাকা মাথায় বাঁধে আর গায়ে পরে, কিন্তু তাদের ভিতর হইল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি পুতি মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে দিবার, যে কোনো সময় তারা জবাই করে আমাদের দেওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের কাছে একটা সভ্য দেশের কাছে, সভ্য দেশের মানুষের কাছে, সভ্য দেশের মিডিয়া জগতের কাছে যারা সত্য কথা বলে, যারা ভারতবর্ষে মিডিয়া যে সত্য কথা বলে, ওনাদের কাছে আমার দাবি থাকবে আজ থেকে এ পর্যন্ত আমি মামলাটা করতে পারি নাই। আপনি জানেন আব্দুল সাহেব আপনি জানেন আমেরিকাতে আপনাদের এই যে আপনাদেরকে জবাই করার যে ঘটনাগুলো ঘটছে, আপনাদেরকে জুতোর মালা পরানো হচ্ছে, তার প্রতিবাদে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যাতে জানতে পারে তার জন্য আমেরিকার ভারতীয় এবং হিন্দুরা তারা গোটা আমেরিকা পোস্টারে ছেয়ে দিয়েছে। আকাশ থেকে পোস্টার আসছে মোহাম্মদ ইউনূসের যাতে টনক নড়ে। আপনি থাকুন, আমি যুধাজিৎ সেন মজুমদার আছেন প্রবাসী ভারতীয়, এই মুহূর্তে যুধাজিৎ সেন মজুমদার আমার সাথে সেই আহত মুক্তিযোদ্ধা আছেন যার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল এই রাজাকার খান সেনা পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূসের দালালরা। তিনি কান্নায় ভেঙে পড়েছেন, জবাব চাই বাংলাতে। আমরা আর কতটা লড়াইটা দেব? মোহাম্মদ ইউনূসকে কেন সরিয়ে দেবে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? কেন দায়িত্ব নেবে না ডিপ স্টেট? কেন এখনো মোহাম্মদ ইউনূসের মাথার উপরে বসে থাকবে? সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের কাছে আমার বিচার, আপনাদের ভারতবর্ষের সহ সারা দুনিয়ার মানুষের কাছে আমার বিচার, আমার তো মৃত্যুর আগে মৃত্যু হয়ে গেছে, আমার মৃত্যুর আগে মৃত্যু হয়ে গেছে। আমার গলায় জুতা দেওয়াটা বাংলাদেশের সর্বস্তরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা বসানো হয়েছে। আমি না শুধু কতজনকে কত জায়গায় লাশ পাওয়া যাচ্ছে তাদের হদিস নাই। আমি রোববারে আমার উপর ঘটনা হয়েছে 22 তারিখ, অদ্যবধি পর্যন্ত আমি থানায় মামলা করতে সঠিকভাবে পারি নাই। তাইলে আমার জানমালের নিরাপত্তা কি, আমার স্ত্রীর নিরাপত্তা কি, আমার নাতি পুতি আমার ছেলের নিরাপত্তা কি? আমার এক ছেলে 2060 সালে তারা গুলি করে 14 গ্রামের কলেজ থেকে বাড়িতে এসেছে 2060 সালে, তখন তারা 14 গ্রামের ক্ষমতায় ছিল এমপি, তখন আমার ছেলেরে গুলি করে 2টা পা নষ্ট করে দিছে আমার এক ছেলে। তার ছবিটা আপনি পরে দেখি নিবেন। এবং আমার ছেলে 3টা মেয়ে দেখা, আমার বাকি কোন ছেলে আর চলমান রইল না। আমি সৎ জীবন যাপন করি, যারা বঙ্গবন্ধুরে সঠিকভাবে ধারণ করে তারা সৎ জীবন যাপন করে। আমরা ডাইল ভাত খাই কিন্তু চোর ডাকাইতের পিছনে হাঁটি না। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করছি আব্দুল সাহেব, নির্দ্বিধায় নির্ভয়ে এত চাপাতির আক্রমণের উপেক্ষা করেও, জুতোর মালা পরানোর পরেও চিৎকার করে কি বলতে পারবেন জয় বাংলা জয় মুজিব? বলতে পারবেন? সেই দম আছে? জয় বঙ্গবন্ধু,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সব সন্তানদের প্রতি আমার শ্রদ্ধা রইল, নেত্রী সহ। অসাধারণ, অসাধারণ। আপনি খুব ভালো থাকুন, আপনি খুব ভালো থাকুন। এই আসলে প্রবলেমটা আপনাদের বলছি, দর্শকদের বলছি, আর মোহাম্মদ ইউনূস, ওই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূসকে বলছি। একটা বিনয়ের সহিত আমি একটা অনুরোধ করতেছি, বলুন। ভারতের মিডিয়া জগতের কাছে আমি অনুরোধ করতেছি, আজ যে এটা স্টেটমেন্ট আমি দিলাম, এরপরে আমি কি আমার বাড়িঘরে তো যাইতে পারি না, আমি যেখানে আসি বা আমার যেখানে পাবে, আমার নিরাপত্তাটা আমি পাবো কিনা সারা দুনিয়া। মোহাম্মদ ইউনূসকে আসতে হবে, আসতে হবে আপনার কাছে। জাতিসংঘের কাছে ভারতবর্ষে, এই মহান ভারতবর্ষে মাননীয় সংসদ সদস্যদের কাছে, নিম্ন আপনার ভারতবর্ষের সর্বশ্রেণীর জনগণ যে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, ওনাদের কাছে আমার নিরাপত্তাটা আমি একটু আপনাদের সাংবাদিক একটু নয়, অনেক ধন্যবাদ আপনাকে, একটু নয়, পুরোটা সম্পূর্ণভাবে অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ইউনূস, আজ কান খুলে শুনে রাখো, প্রতিদিন জবাব চায় বাংলা দেখো, আজ জেনে রাখো, যদি মুক্তিযোদ্ধাদের একটা সামান্য ক্ষতচিহ্ন আমরা দেখতে পাই, যদি এই মুক্তিযোদ্ধার মতন অন্যান্য মুক্তিযোদ্ধা যদি খুন হয়ে যায়, যদি এদের মৃত্যু ভয় থাকে, তাহলে তোমার কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের গদি ধরে রাখার। যদি এই মুক্তিযোদ্ধার কিছু হয়ে যায়, মোহাম্মদ আব্দুলের কিছু যদি হয়ে যায়, তাহলে মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে দায়ী থাকবে তুমি। দেখুন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন আপনার এই এলাকা থেকে চলে যাবেন। আমি যুধাজিৎদার কাছে যাব। যুধাজিৎদা, ইতিমধ্যে সারা আমেরিকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি হিন্দু এবং যারা প্রবাসী ভারতীয়রা রয়েছেন, তারা মোহাম্মদ ইউনূসের এই যে অপদার্থতা, তার জন্য গোটা আমেরিকা জুড়ে যাতে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দেখতে পারেন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছেন। একটু যদি বলেন, মানে এই অসভ্যতা চলতে পারে না। এটা শুধু হিন্দুরা বিপদে আছে বাংলাদেশে তা নয়, মুক্তিযোদ্ধা একজন বলছেন যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি, গোটা পৃথিবীকে জানাতে চাই আপনাদের মাধ্যমে। মানে এটা কোন বাংলাদেশে আমরা এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট করছি? দেখো, প্রথম কথা হলো, আমি শুনছিলাম আব্দুল বাবুর কথা, উনি যে পয়েন্টটা বললেন যে এই পুরো উনার উপরে অত্যাচার এবং এরকম প্রচুর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি অত্যাচার, উনার সমস্ত বক্তব্যের মধ্যে একটা কথা বারে বারে উঠে আসছিল। উনাকে যখন জুতোর মালা পরানো হয়েছে এবং উনাকে যখন থ্রেট দেওয়া হয়েছে, একটা কথা বলা হয়েছে, মালায়ুনের চর, তুই মালায়ুনের কথা শুনিস। এটাই হলো মালায়ুন মানে কি? এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট রেসিয়াল স্টেটমেন্ট যেটা ওখানে ইউজ করা হয় বাংলাদেশের হিন্দু তথা মানে বৌদ্ধিস্ট খ্রিস্টানদের উপরে, রাইট? মালায়ুন শব্দটা কাফের বা বাংলা শব্দ মালায়ুন, কতটা হাইলি রেসিস্ট একটা যদি হয় সোসাইটি বা কিছু লোকের মানসিকতা হয়, যে যেখানে জাস্ট মুক্তিযুদ্ধের ইতিহাসকে অরানোর জন্য তাকে মালায়ুনের দালাল বলা হচ্ছে। এভরিথিং ড্রিভেন বাই হেট ফর হিন্দুস, হিন্দু হেট এবং কাফের এবং মালায়ুন, এই শব্দটা এটা সারা পৃথিবীর, সারা ইউএনের এটাকে নোটিস করা উচিত। এবং এই শব্দটাকে যেরকম সাউথ আফ্রিকায় অ্যাপারথেড বিভিন্ন ধরনের ওয়ার্ডসকে ব্যান করা হয়, বাংলাদেশের ক্ষেত্রে এই মালায়ুন শব্দটা বাংলাদেশের হিন্দুরা বছরের পর বছর, যুগের পর যুগ শুনে এসছে। যদি তুমি বলছে তোমার দাদা 1946-এ ওখান থেকে এসেছিলেন, তুমি যদি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, তাদের এই শব্দটা তাদের কনফিডেন্সকে, তাদের বিশ্বাসকে, তাদের মানসিকতাকে ভেঙে দেওয়ার জন্য এনাফ। তাদের ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের বাড়ির বউয়েরা, মায়েরা, বড়রা শুনে এসছে মালায়ুন মালায়ুন মালায়ুন। আমার কানে কথাটা বাজছিল যখন উনি বলছিলেন, সেই জন্য আমি শুরু করলাম ওইটা দিয়ে। সেকেন্ড, হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে যা চলছে, যা হিউম্যান রাইটস ভায়োলেশন, হিন্দুদের উপরে অত্যাচার একের পর এক, বুদ্ধিস্টদের উপরে, খ্রিস্টানদের, এন্টায়ার মাইনরিটি,
চার্চের ওপরে, প্যাগোডার ওপরে। দেখেছি চট্টগ্রামে কি হচ্ছে, হিন্দুদের তো ঘর ছাড়া করা, তাদের মা বোনেদের মানে লুণ্ঠন করা, সম্মান এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ইটস ভেরি অবভিয়াস যে সারা পৃথিবীর হিন্দুরা, ওয়ার্ল্ড হিন্দু অর্গানাইজেশন বলতে পারো, এভরিবডি, সবাই এটা নিয়ে ভীষণ রকম চিন্তিত এবং কনসার্ন। সেটাই দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন শহরে। এই প্রথমবার, বাই দ্য ওয়ে, এটা খুব ঐতিহাসিক, কারণ এই প্রথমবার কোনো বাঙালি হিন্দু কজে আমেরিকার বিভিন্ন রাজ্যে, বিভিন্ন বড় বড় শহরের, এখানে ফ্রিওয়ে বলা হয়, যেগুলো বড় বড় রাস্তা, এখন সব মানে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, বুঝতে পারছো, রাস্তায় প্রচুর গাড়ি চলছে, বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, জল করে ছবিটাও আমি পিসিআরকে বলছি দেখাতে। যুদাজিদ্দা সেই ছবি, রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ছবি, সারা পৃথিবীর হিন্দুরা দেখুক যে কেউ একা নয়। বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। বিভাজনে মৃত্যু, ঐক্যে বল। ইউএসএ তে হিন্দুরা যেটা করছে অবিলম্বে কলকাতা শহরের হিন্দুরা সেটা করুক। বাংলাদেশের হিন্দুদেরকে বা মালায়ুন শব্দটা যেটা বললেন মুক্তিযোদ্ধা, বাঁচানো যাবে না যদি সবাই সারা পৃথিবী থেকে না একসাথে ঝাঁপিয়ে পড়ি। যুদাজিদ্দা বলুন। তুমি একদম ঠিক কথা বলেছো যে এইটা করা, এই যে পুরো ঘটনাটা, এটা একজনের পক্ষে এফোর্টটা সম্ভব নয়। বুঝতে পারছো, এত বড় দেশ, তার কত খরচ, তার কত শহরে এই বিলবোর্ডগুলো লাগানো, কিন্তু সারা আমেরিকা জুড়ে যে শহরগুলোতে একসাথে জ্বলে উঠছে, এবং এই তো সবে শুরু, চলতে থাকবে। এই 20 জানুয়ারিতে আমি নিজেও যাচ্ছি, আমিও ইনভিটেশন পেয়েছি, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের ওথ সেরিমনি, প্রচুর লোকে ওখানে পৌঁছবে, সব কিছু একটা খুব ইম্পর্ট্যান্ট টাইমে দাঁড়িয়ে আছে। সুতরাং যারা এই অত্যাচারগুলো চালাচ্ছে, করছে, তাদের বোঝা উচিত যে এটা কিন্তু আজকে সারা পৃথিবী জেনে গেছে। এই এক একটা প্রশ্ন, কেন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কেন চিন্ময় কৃষ্ণ প্রভু এতদিন ধরে জেলে, কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটিদের হিউম্যান রাইটস ভায়োলেশন, একের পর এক কোয়েশ্চেন আস্ক ইউনুস ওয়াই। সবাই এই প্রশ্ন করছে, করবে, শহরে, আমেরিকার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রাজ্যে এই প্রশ্ন উঠে আসছে। এবং তুমি যেটা বললে, ইম্পর্টেন্ট বাংলাদেশের ওই হিন্দু ভাই বোন, বুদ্ধিস্ট ভাই বোন, খ্রিস্টান ভাই বোনদের বোঝা যে তারা একা নয়, সারা পৃথিবীর বিবেকবান মানুষ। এবং যুদাজিদ্দা একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন সংগ্রামের সঙ্গে তারা, যুদাজিদ্দা অদ্ভুত একটা জিনিস দেখবেন, এই আব্দুল হাই যিনি মুক্তিযোদ্ধা, আব্দুল হাই কানু, তিনি কিন্তু হিন্দু নন, তিনি সংখ্যালঘু নন, কিন্তু তিনিও ভয় পাচ্ছেন যে তিনিও হয়তো মারা পড়তে পারেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ার জন্য। এটাই তো অনেকটা কারণ এই মোহাম্মদ ইউনুসের সরকারকে টেনে নামিয়ে আনার। তিনটে প্রশ্ন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনটে প্রশ্ন ময়ূকের তোমার কাছে। এই মুহূর্তে এবার ইউনুসের গদি কেড়ে নেওয়া উচিত, অনেক হয়েছে। মুক্তিযোদ্ধারাও বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে এই মুহূর্তে সুরক্ষিত নন। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ইউনুস, দ্বিতীয় প্রশ্ন তোমাকে, ইউনুসকেও জুতোর মালা পরানো হবে? যদি জুতোর মালা পরানোটা একটা সম্মানীয় কাজ হয়, মুক্তিযোদ্ধারা তো সম্মানীয় ব্যক্তি, মুজিবুর রহমান তো সম্মানীয় ব্যক্তি, যদি তারা জুতোর মালা পড়তে পারেন, মোহাম্মদ ইউনুস পড়তে পারবেন না ভলেন্টারিলি? গোটা বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে। এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে 3 নম্বর প্রশ্ন, ছোট ইউনুসের দরকার কি? বাংলাদেশটা নতুন কেউ সামলাক কেউ। আমি একটা বড় ব্রেকিং এসে সেটার কাছে যাব, কিন্তু দুটো ছবি দেখাতে চাই। কেন আমি বললাম মোহাম্মদ ইউনুসের কি এবার জুতোর মালা পরা উচিত? একদিকে মুক্তিযোদ্ধার ছবি, প্রথমে দেখুন ফুল ফ্রেমে, মুক্তিযোদ্ধাকে জুতোর মালা, বাংলাদেশের এই নতুন যে উচ্চিংড়েরা তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরাচ্ছে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই আব্দুল হাই কানু, তিনি রিপাবলিক বাংলায় ময়ূকের মুখোমুখি বসে ভেঙে পড়লেন, কিন্তু চোখে রক্ত, চোখে আগুন এখনো রয়েছে। উদাত্ত কণ্ঠে বললেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশাপাশি মুজিবুর রহমানকেও জুতোর মালা পরানো হয়েছে এই বাংলাদেশে, সেই ছবি দেখুন, মুজিবুর রহমানকেও জুতোর মালা পরানো হচ্ছে। সেইটা যদি হয়, আমি আবার প্লাজমাতে দেখানোর জন্য বলবো 2 নম্বর প্রশ্নটা, মোহাম্মদ ইউনুস কি তাহলে, দেখুন এই ছবি একদিকে এই ছবি, আর অন্যদিকে ময়ূকের প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, ইউনুসকেও জুতোর মালা পরানো হবে? তার মানে জুতোর মালাটা বাংলাদেশে এখন একটা ট্রেন্ডিং বিষয়, বাংলাদেশে তার মানে একটা গর্বের বিষয়, কারণ মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশের গর্বের জিনিস। তাহলে মোহাম্মদ ইউনুস কেন জুতোর মালা পড়বে না? মোহাম্মদ ইউনুস কেন জুতোর মালা পড়বে না? জবাব চায় বাংলা। মোহাম্মদ ইউনুস কেন তুমি জুতোর মালা পড়বে না? যখন মুজিবকে জুতোর মালা পরানো যায়,
বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো যায়, একজন 80 বছর বয়সী মুক্তিযোদ্ধা, তাকে জুতোর মালা যদি পরানো যায়, মোহাম্মদ ইউনূস তুমি কেন জুতোর মালা পরবেন না? এবার পুজোয় চাই জুতোর মালা, এবার ক্রিসমাসে চাই জুতোর মালা, এবার নতুন বছর মোহাম্মদ ইউনূস পড়ুক জুতোর মালা। গদি ছাড়ো, জুতোর মালা পড়ো। মোহাম্মদ ইউনূস দম আছে বাড়িতে যাওয়ার, মুক্তিযোদ্ধার বাড়িতে যাওয়ার। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের কি দম আছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে জবাব চাই বাংলার পিসিআর থেকে বলছে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আমার ল্যাপটপে এসেছে। বড় খবর এই মুহূর্তে, রিপাবলিক বাংলা সূত্রের খবর, রাজনৈতিক অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে। মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্সের তরফ থেকে জানানো হয়েছে গোটা দেশ সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণে। মোহাম্মদ ইউনূসের যারা গোয়েন্দারা রয়েছেন তারা মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট দিয়েছেন বলে সূত্রের খবর। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মোহাম্মদ ইউনূস সম্ভবত জানুয়ারির আগেই দেশে ফিরতে পারেন বলে সূত্রের খবর। বাংলাদেশ শাসন মোহাম্মদ ইউনূসের দ্বারা হচ্ছে না, জানুয়ারির আগেই প্যারিসে ফিরবেন মোহাম্মদ ইউনূস, সূত্রের খবর। কিসের জন্য প্যারিসে ফিরবেন? তার মানে মোহাম্মদ ইউনূস কি হাল ছেড়ে দিচ্ছেন? মোহাম্মদ ইউনূস কি বুঝে গেলেন যে মোহাম্মদ ইউনূসের দ্বারা দেশটা শাসন করা হবে না? মোহাম্মদ ইউনূস ময়ূককে ভয় পায়। মোহাম্মদ ইউনূস ময়ূকের ফেসবুক ব্লগ হ্যাক করার জন্য নির্দেশ দেয়। মোহাম্মদ ইউনূস, ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা, এই হ্যাশট্যাগুলোকে লিমিট রেস্ট্রিক্ট করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস, 8 কোটি মানুষ রিপাবলিক বাংলার সাথে আছে, তারাও বলছে মুক্তিযোদ্ধাদের যে অপমান তুমি করেছো, এই অপমান মনে থাকবে বাংলাদেশের, ভারতেরও মনে থাকবে। জুতোর মালা নিজে পরে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে হাত জোর করে ক্ষমা চেয়ে এসো মোহাম্মদ ইউনূস। আমাদের ক্যামেরা থাকবে, সবচেয়ে বড় ক্যামেরা, সবচেয়ে বেশি ক্যামেরা নিয়ে রিপাবলিক বাংলা লাগাতার মোহাম্মদ ইউনূসের জন্য অপেক্ষা করবে। পৌঁছবে মোহাম্মদ ইউনূস মুক্তিযোদ্ধার বাড়িতে, তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।